আমেরিকান স্বার্থ এই সরকার মিট করবে। আপনার ওই যে দুইটা চুক্তি সই করার ব্যাপার আছে, ওই দুইটা চুক্তিও সই করবে আমেরিকার সাথে এই সরকার, এবং একদম আমেরিকার পেটের মধ্যে ঢুকে যাবে। এই ঢুকাটা বিং সো ক্লোজ টু চাইনা, বিং সো ক্লোজ টু চাইনা, এইটা ব্যাকফায়ার করবে। এরা সব মিলিয়ে বেচারা প্রাইম মিনিস্টারকে, তারেক রহমানকে ডুবিয়ে দেবে, আর কিছু না। শেখ হাসিনারও একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং চলছে। She is aided, guided, supported by various intellectual people, বিভিন্ন দেশের ইন্টেলিজেন্স এজেন্সিজ, ওনার কাছে ইন্টেলিজেন্সের খবর আছে। তো শেখ হাসিনা ইজ ডুইং স্ট্র্যাটেজিক থিঙ্কিং, এবং শেখ হাসিনা স্ট্র্যাটেজিক থিঙ্কিং, স্ট্র্যাটেজিক প্ল্যান বানাচ্ছে, এবং এই স্ট্র্যাটেজিক প্ল্যান বানিয়ে সে বাংলাদেশে হয়তো আসবেন। কিন্তু উনি কি, আপনি আর আমি মনে করি যে উনি কি প্লেনে উঠবেন, টিকিট কাটবেন, এসে যাবেন, এখানে অ্যারেস্ট হবে? নো, ইটস নট গোয়িং টু হ্যাপেন লাইক দ্যাট। ওইখানে আরো স্ট্র্যাটেজিক কথাবার্তা হয়তো হচ্ছে, যে কিভাবে উনি কার সাপোর্টে আসবেন। এমনও হতে পারে যে এই আমার দেশের আর্মির এক অংশ এইটাকে সাপোর্টও দিতে পারে ওনার আশাটাকে। আমি এতটুকুন জানি যে শি ইজ ডিটারমিন্ড টু কাম, শি ইজ ডিটারমিন্ড টু কাম, এবং আসবেন উনি। শেখ হাসিনাকে ওনারা কিভাবে ফেরত দেবেন, কিভাবে আসবেন, ডেফিনেটলি আইসিটির ইসে ফেরত দিচ্ছেন না, দ্যাটস এ ক্লোজ চ্যাপ্টার। হ্যাঁ, তো এখন ওরা কিভাবে ওনাকে আনবে? আনলে কি এখানে কারোর ক্ষমতা হবে অ্যারেস্ট করার? আমার তো মনে হয় না যে কারোর ক্ষমতা হবে অ্যারেস্ট করার। এইটা করতে গেলেই আমার প্রধানমন্ত্রীর ওই জিনিসগুলিও সব উঠবে। বিকজ একটা মামলায় এফবিআই কিন্তু এখানে সাক্ষী দিয়ে গেছে, ডোন্ট ফরগেট দ্যাট। তো এরপরের বইগুলি যেগুলি ছাপাবে সেখানে হাদির ছবি আসবে, তারপরে কেউ কেউ বলবে যে আপনি হাদির যে ডায়লগ আছে সাউয়া মাওয়া, ওইটা তার নিচে লেখেন। সো অল কাইন্ডস অফ থিংস ক্যান হ্যাপেন। আপনি ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু রাষ্ট্রের প্রেস্টিজ, ডিগনিটি, এইটা নষ্ট করেন না, নাহলে রাষ্ট্র রাখতে পারবেন। বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসেন রশিদ। অ্যাডভোকেট মহসেন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা একটু পররাষ্ট্রনীতি নিয়ে, আমাদের যে বর্তমানে যে পররাষ্ট্র নীতি ফলো করা হচ্ছে সে বিষয়ে আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে, প্রথমেই প্রশ্ন, পাসপোর্টে আগে যে এক্সেপ্ট ইসরায়েল শব্দ দুটি লেখা ছিল, ইসরায়েলের সাথে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক আমাদের ছিল না, বা এখনো সম্ভবত নেই। আওয়ামী লীগ সরকার 6 বছর আগে এই শব্দ দুটি উঠিয়ে দিয়েছিল। আবারও সেই শব্দ দুটি সংযোজন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আহ কিন্তু ইরান এবং ইসরায়েল অথবা মার্কিন যুদ্ধের সময় আমরা দেখলাম যে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ হয়েই তারা বিবৃতি দিল বর্তমান সরকার প্রথমে, পরবর্তীতে সমালোচনার মুখে আবার সেটি সংশোধন করা হলো, ইরানের পক্ষে কিছুটা কথা বলা হলো সেই বিবৃতিতে। আসলে আমরা কি তালগোল পাকিয়ে ফেলছি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আসলে কোনো নীতি নাই। প্রত্যেক দেশের একটি পলিসি থাকে, যেটা চেঞ্জ ইন গভর্নমেন্ট হলে এইটার ইফেক্ট পড়ে না। আমাদের যেহেতু নাই, যার যেভাবে ইচ্ছা সে সেভাবে করছে। আপনি যে পাসপোর্টের কথা বললেন, ইসি আওয়ামী লীগ যে কাজটি করেছিল সেটা একদিক থেকে ভালো করেছিল। কারণ হচ্ছে যে আপনার পাসপোর্টে এক্সেপ্ট লেখেন, যাই লেখেন, ইউ আর ভার্চুয়ালি রেকগনাইজিং ইসরায়েল অ্যাজ এ স্টেট, ইউ আর রেকগনাইজিং ইসরায়েল। তো এই জন্য তারা উঠিয়ে দিয়েছিল। আর এইটা তো জানেন, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন যেটা আছে, ট্রাভেলস, বায়োমেট্রিক্স, পাসপোর্টের এই জিনিসগুলি সব ওদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ওদের ডকুমেন্টস আছে কিছু যেটা নিয়ন্ত্রণ করে। তবে এখন এই যে এক্সেপ্ট ইসরায়েল, এইটা আমরা যুক্ত হলাম, পাকিস্তান আগের থেকেই ছিল, মালয়েশিয়া, ইয়েমেন, চারটি দেশ। আর ইরান যে আছে, ইরান এইটা লেখে না এক্সেপ্ট ইসরায়েল, ইরান লেখে নট ভ্যালিড ফর হুম, অকুপাইড প্যালেস্টিনিয়ান টেরিটরিজ। আচ্ছা। অর্থাৎ
তারা শব্দ প্যালেস্টাইনকে গুরুত্ব দিচ্ছে, ইসরায়েলকে না। তারা স্বীকার করে নিচ্ছে যে প্যালেস্টাইনকে অকুপাই করে রেখেছে, তার জন্য এই পাসপোর্টটা ভ্যালিড না সেখানে ট্রাভেল করার জন্য। তো আই থিঙ্ক দে আর কারেক্ট টেকনিক্যালি। আর আমরা যারা সবাই এক্সেপ্ট ইসরায়েল লিখছি, আমরা মোটামুটি ইসরায়েলকে এখন রেকগনাইজ করে নিচ্ছি দ্যাট ইয়েস দেয়ার ইজ এ স্টেট অফ ইসরায়েল, তবে আমার লোকজন সেখানে যাবে না, পাসপোর্ট ইজ নট ভ্যালিড। আর ইরান যেটা করছে সেটা হলো যে অকুপাইড প্যালেস্টিনিয়ান টেরিটরিজ এর জন্য এইটা বার আছে ওদের। তো এই একটা ডিফারেন্স আছে, বাকি সবাই এক্সেপ্ট ইসরায়েল লিখছে, মালয়েশিয়া টালেশিয়া যারা আছে, এই 5-6টা দেশ আছে যারা এটা লিখছে। তো আমার মনে হয় এইটা আহ বোধহয় বাধ্য করা হচ্ছে আহ, আমাদের এইখানে কোনো একটি গোষ্ঠী দ্বারা, পলিটিক্যাল গোষ্ঠী যারা হয়তো বাধ্য করেছে, তারা সাকাম করেছে। এদের কোনো নীতি নাই, এই গভর্নমেন্টের কোনো পলিটিক্যাল নীতি নাই। যদি আপনি বলেন যে পশ্চিমারা তো উইল নেভার ওয়ান্ট যে আপনি এক্সেপ্ট ইসরায়েল লেখেন, আমেরিকানস তো এটা চাইবে না যে আপনি এক্সেপ্ট ইসরায়েল লেখেন। তো কোয়েশ্চেন ইজ উই হ্যাভ নো পলিসি। আমরা হুজুকে বাঙালি, হুজুকে কাজ করে, হুজুকে চলছে। একদিকে মার্কিন বাণিজ্য চুক্তি, আমরা মার্কিন বলয়ের মধ্যে একেবারে ঢুকে গেছে এমনটা দাবি করা হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। আবার সেই মার্কিন এবং ইসরায়েল যে জোট, সেই জায়গা থেকে আমরা অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দ দুটো তুলে দিচ্ছি মৌলবাদী একটি গোষ্ঠীকে খুশি করার জন্য বা সাম্প্রদায়িক গোষ্ঠীকে খুশি করার জন্য। মানে এটি কি আহ, আসলে সরকার কি বেসামাল হয়ে পড়েছে? মানে কোন নীতি অবলম্বন করবে সেই জায়গায় ফার্ম কোনো ডিসিশনে থাকতে পারছে না, বিষয়গুলো কি এরকম, নাকি এর মধ্যে অন্য কোনো খেলা রয়েছে? There is no খেলা। The সরকার is directionless। সরকার ইজ টোটালি ডাইরেকশনলেস। এবং একটি সরকারকে যদি ডাইরেকশনলেস থাকে তাহলে গভর্নেন্সের জন্য প্রবলেম হয়। আর আপনার যেহেতু কোনো ফরেন পলিসির ডাইরেকশন নেই, আপনি জানেনই না অ্যাকচুয়ালি হোয়াট আ ফরেন পলিসি ইজ। খলিলুর রহমান আপনাকে, খলিলুর রহমান ইজ এ ফরেন মিনিস্টার, আপনাকে মিসলিড করছে। খলিলুর রহমানের একমাত্র উদ্দেশ্য হচ্ছে টু বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ইউএনজিএ, এবং এটা হওয়ার পর সে তার একটা জীবনের ইয়ে পেয়ে গেল যে আমি এখন ইউএনজিএ এর প্রেসিডেন্ট হয়ে গেলাম, 1 বছর পর আবার সে থাকবে না, সেটা আরেক বিষয়। এইটা নিয়ে সে একটা ডিপ্লোম্যাটিক্যালি দেশে বিদেশে এদিক ওদিক ঘুরে বেড়াবে এই স্টেটাসটা নিয়ে। তো আমার, এন্ড হি উইল অলসো হ্যাভ এ ব্লু পাসপোর্ট, নীল রঙের পাসপোর্ট থাকবে তার, যখন যেখানে ইচ্ছা সে যেতে পারবে। তো আমার কথা হচ্ছে যে দ্য গভর্নমেন্ট শুড হ্যাভ আ পলিসি। দেখেন, আহ, শেখ হাসিনা, সে একটা পলিসি, আওয়ামী লীগ গভর্নমেন্ট এটা পলিসি। আপনি বলতে পারেন পলিসিটি ভুল ছিল, বাট পলিসি ছিল একটা যে দিস ইজ মাই ফরেন পলিসি, আমি এইভাবে এগিয়ে যাব। যেমন তার একটা ফরেন পলিসির মধ্যে ছিল চায়নার সাথে উই উইল গেট ক্লোজার, we will remain close with India। এইখানে মার্কটা খেয়ে গেল বিকজ ইন্ডিয়া এন্ড চায়নার মধ্যে কোহেশন নাই, ওরা এট লগার হেডস। তো এইখানে আমাদের পলিসি একটু মার খেয়ে গেল। আমরা আগেই, আপনি জানেন শেখ হাসিনা বলেছিল যে আমাদের তো আমেরিকা যাওয়ার দরকার নেই, এত দূর 15-16 ঘন্টা ফ্লাই করে গিয়ে কি করবো, আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড, আই ক্যান ট্রাভেল টু সিঙ্গাপুর, আই ক্যান ট্রাভেল টু মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, লাভলি কান্ট্রিজ, চতুর্দিকে আমাদের খুব ভালো দেশ আছে, আমরা ওদিকে যাব। তো কোশ্চেন যে ওইখান থেকেই অ্যাকচুয়ালি শেখ হাসিনাকে তো ওভারথ্রো করার জন্য অনেক আগের থেকে চেষ্টা চলছিল। হ্যাঁ, ইট ইজ নট দ্যাট ইট স্টার্টেড উইথ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, তার আগের থেকে তারা চেষ্টা করছিল, তারা পারতেছিল না। বিকজ তাদের যে স্বার্থ, আমেরিকান স্বার্থ, এই সরকার মিট করবে। আপনার ওই যে 2টা চুক্তি সই করার ব্যাপার আছে, ওই 2টা চুক্তিও সই করবে আমেরিকার সাথে এই সরকার, এবং একদম আমেরিকার পেটের মধ্যে ঢুকে যাবে। এই ঢুকাটা, বিং সো ক্লোজ টু চাইনা, বিং সো ক্লোজ টু চাইনা, এইটা ব্যাকফায়ার করবে, এবং আমরা একটা প্লেগ্রাউন্ড হয়ে যেতে পারি এই ইসের ওয়ারের, ওদের নিজের একটা প্রক্সি ওয়ার আমাদের এখানে হয়তো হতে পারে। তো আমি মনে করি দ্যাট জাস্ট
গভর্নমেন্ট ইজ ডাইরেকশনলেস, এদের নাইদার ফরেন পলিসির ডিরেকশন আছে, নর এদের কোনো সিকিউরিটি পলিসির ডিরেকশন আছে, নর এদের কোনো অর্থনীতি পলিসির ডিরেকশন আছে। ইটস এ ডাইরেকশনলেস গভর্নমেন্ট, যার কোনো এরা এরা সব মিলিয়ে বেচারা প্রাইম মিনিস্টারকে, তারেক রহমানকে ডুবিয়ে দেবে, আর কিছু না। আমি চাই তারেক রহমান শুড সাকসিড, কিন্তু যেভাবে এরা দেশ পরিচালনা করছে, কোনো গভর্নেন্স নাই দেশে, দের ইজ হার্ডলি এনি গভর্নেন্স। এন্ড একটা জিনিস খেয়াল করবেন, শেখ হাসিনা অলরেডি বলে রেখেছে দ্যাট শি ইজ গোইং টু কাম ব্যাক টু বাংলাদেশ, 6 থেকে 9 মাস হোয়াটএভার শি উইল বি হিয়ার, বাংলাদেশে আসবে। তো ন্যাচারালি শেখ হাসিনারও একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং চলছে। শি ইজ এডেড, গাইডেড, সাপোর্টেড বাই ভেরিয়াস ইন্টেলেকচুয়াল পিপল, বিভিন্ন দেশের ইন্টেলিজেন্স এজেন্সি, ওনার কাছে ইন্টেলিজেন্সের খবর আছে। তো শেখ হাসিনা ইজ ডুইং স্ট্র্যাটেজিক থিঙ্কিং, এবং শেখ হাসিনা স্ট্র্যাটেজিক থিঙ্কিং, স্ট্র্যাটেজিক প্ল্যান বানাচ্ছে, এবং এই স্ট্র্যাটেজিক প্ল্যান বানিয়ে সে বাংলাদেশে হয়তো আসবেন। আমি জানি না স্ট্র্যাটেজিক প্ল্যানটা কি। এমনও হতে পারে যে আমি তো রিজাইন করি নাই, আই এম স্টিল ইন পাওয়ার, আমি 29 পর্যন্ত থাকবো। যিনি আপনি যে 12th পার্লামেন্ট যেটা ডিসলভ করেছেন, জাতীয় সংসদ, হ্যাঁ, এটা অন্যায় করেছেন, বিকজ 12th জাতীয় সংসদকে কেউ অবৈধ বলে নাই। এখন আমি যখন আপনার সাথে কথা বলছি বা রেকর্ড করছি, এখনো কেউ বলে নাই যে 12th পার্লামেন্ট ওয়াজ অবৈধ, এখনো কেউ বলে নাই। এটাতে আপনি যদি 12th পার্লামেন্টকে অবৈধ না বলেন, স্বীকৃতি দেন, 11th কি স্বীকৃতি দেন, 10th কি স্বীকৃতি দেন, তাহলে তো আপনাকে ইলেকশন মানতে হবে। তাহলে আপনি আর এই ইলেকশন ফিলেকশন নিয়ে যে চুরি করেছে, কারচুপি করেছে, ইলেকশন হয় নাই, রাত্রে ভোট হয়েছে, এইগুলি বাদ দিয়ে দেন। আপনি একসেপ্ট করেছেন। এখন ধরেন 13th পার্লামেন্ট একসেপ্ট করেছে, জামাত বা সবাই একসেপ্ট করেছে। আপনি তো বলতে পারবেন না যে এইটা এখন কারচুপি হয়েছে, আমাকে হারিয়ে দিয়েছে, আমার এত সিট ছিল, এগুলি পারবেন না। না, শেখ হাসিনার স্ট্র্যাটেজিতে যদি সে 12th পার্লামেন্টকে বৈধ মনে করে, if she comes, এবং কিভাবে আসবে আমি তো জানি না। she comes as a prime minister, শেখ হাসিনা তো বলেছে যে আমি তো দেশ ত্যাগ করি নাই, আমাকে তো প্লেনে তুলে দেওয়া হয়েছে বাই আর্মি, এবং তুলে দিয়ে আমাকে আর্মির প্লেনে, প্রথমে হেলিকপ্টার, দেন আর্মির C-130 তুলে দিয়ে আমাকে ইন্ডিয়া পাঠানো হয়েছে। ইন্ডিয়া হ্যাজ গিভেন মি দ্য প্রোটোকল অফ আ প্রাইম মিনিস্টার। আমি এখনো প্রাইম মিনিস্টার আছি, প্রাইম এগুলো মিনিস্টার হিসাবে যাব। এইগুলো তো আমরা দেখেছি এবং সবকিছু আমাদের জানা, কিন্তু সেই ধরনের বাস্তবতা কি আর আছে যে উনি যে অ্যাজ এ প্রাইম মিনিস্টার ব্যাক করবেন বা উনি দাবি করবেন যে আমি রিজাইন করিনি? মানে এইগুলো নিয়ে যুক্তি তর্ক চলতে পারে, এইগুলো নিয়ে নানান ধরনের নীতি নৈতিকতার প্রশ্ন আসতে পারে, রাজনৈতিক পক্ষ বিপক্ষ জায়গা থেকে নানান ধরনের তর্ক উঠতে পারে, কিন্তু বাস্তবতা কি কোনোভাবেই বলে যে তিনি সেইভাবে আর ফিরে আসার ন্যূনতম কোনো সম্ভাবনা আছে? আমি জানি না, বিকজ বাস্তবতা, উনার আশা, উনি তো প্লেনে উঠে টিকিট কেটে তো উনি আসবেন না। না। উনি কিছু সাপোর্ট দিয়ে উনি আসবেন, এবং ওই সাপোর্টটা কি ধরনের সাপোর্ট হবে আমি বলতে পারছি না, বিকজ আমি কোনো কমেন্ট করতে গেলে এটা ঠিক হবে না। এই জন্য আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না ওইটার উপরে। কিন্তু উনি কি, আপনি আর আমি মনে করি যে উনি কি প্লেনে উঠবেন, টিকিট কাটবেন, এসে যাবেন, এখানে অ্যারেস্ট হবে? নো, ইটস নট গোয়িং টু হ্যাপেন লাইক দ্যাট। ওইখানে আরো স্ট্র্যাটেজিক কথাবার্তা হয়তো হচ্ছে যে কিভাবে উনি কার সাপোর্টে আসবেন। এমনও হতে পারে যে এই আমার দেশের আর্মির এক অংশ এইটাকে সাপোর্টও দিতে পারে ওনার আশাটাকে। আই নো নাথিং। যেরকম আমার আর্মি ওনাকে পাঠিয়েছে, ইন্ডিয়ান আর্মি চিফের সাথে কথা বলে ওইখান থেকে কিভাবে কি হবে, আই হ্যাভ নো আইডিয়া। বাট আমি এতটুকুন জানি যে শি ইজ ডিটারমিন্ড টু কাম, শি ইজ ডিটারমিন্ড টু কাম, এবং আসবেন উনি।
একটা জিনিস, বিকজ ওনাকে তো অনেকেই অ্যাডভাইস করছে। আমি আপনাকে একটা কথা বলি, আমাদের তারেক রহমান সাহেব, ওনার কনভিকশন হয়েছে, সেন্টেন্সও হয়েছে, সেটা যাবজ্জীবন হোক, ডেথ সেন্টেন্স হোক, whatever, হি ওয়াজ কনভিক্টেড এন্ড সেন্টেন্স। উনি এখন পর্যন্ত কি কোনো আপিল দায়ের করেছেন বাংলাদেশে ঢোকার পর? আমার নলেজ হচ্ছে উনি কোনো আপিল দায়ের করেননি। ওয়াজ হি অ্যারেস্টেড? হি ওয়াজ নট। কেন হয় নাই? কেন হয়নি এটা? বিকজ ওনার আসার আগে ওনার যে মামলাগুলি ছিল, যেগুলি কনভিক্টেড ছিলেন, সেন্টেন্স ছিল ওনার উপরে, এইগুলি আদালতের মাধ্যমে উনি যান নাই, অন্যরা আপিল করেছে। ওরা যে খালাস পেয়েছে, ওর মধ্যে কিন্তু তারিক রহমান সাহেবও খালাস পেয়ে গেছেন। ওই জাজমেন্টটা ভুল ছিল, রিভিউ টিভিউ করে এইটা করা হয়েছে। বাট হি নেভার ওয়েন্ট ইনটু এন আপিল। উনি কিন্তু একটা রিস্কের মধ্যে আছেন। উনি যে রিস্ক বিহীন তা না কিন্তু, বিকজ এইগুলি যেভাবে করা হয়েছে, এইখানে অনেক প্রশ্ন উঠবে। এন্ড মাইন্ড ইউ দ্যাট ইফ শেখ হাসিনা রিটার্নস, এইগুলি আরো জোরালো হবে। ইউ সি, এই জিনিসগুলি তো ইভেন দ্য প্রাইম মিনিস্টার শুড আন্ডারস্ট্যান্ড দিস, এবং ওনার উচিত হবে যে একটা আপিল করে ওইখান থেকে ক্লিয়ার হয়ে আসা। না, আমি যদি পাল্টা প্রশ্ন করি, যে তারেক রহমান সাহেব দেশে ফিরে এসেছেন, তার বিরুদ্ধে সব ধরনের মামলা উইথড্র করা হয়েছে বা কোনো কোনো থেকে খালাস পেয়েছেন, তার পক্ষ হয়ে কেউ কেউ আপিল করেছেন, আপিল অ্যাকসেপ্টেড হয়েছে। এগুলোর জন্য তো একটা অনুকূল পরিবেশ ছিল, ডক্টর ইউনূস সরকার ছিল, তাদের মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে, এগুলো ওপেন সিক্রেট। কিন্তু সেই পরিবেশ তো আর এই মুহূর্তে শেখ হাসিনার পক্ষে নেই, সেই অনুকূল পরিবেশটি, তাই না? অতএব এইগুলো আমরা কিভাবে আশা করতে পারি যে তার ক্ষেত্রে এগুলো হতে পারে? আমি 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 জানি না ওদের স্ট্র্যাটেজিক থিঙ্কিংটা কি। শেখ হাসিনা নোজ, বিকজ শি ইজ টকিং টু দেম, ওনার সাথে কথা হয়, এন্ড ডেফিনেটলি একটা স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে উনি দেশে আসবেন। এই বাস্তবতার কি হবে এই মুহূর্তে আমার পক্ষে বলা মুশকিল। যখন আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানটা দেখব, ওনার বা আমাদের কানে আসবে বা আমরা বুঝবো, তখন আমরা কোনো মন্তব্য করতে পারবো এটার উপরে। বিকজ বাস্তবতা কি, আমি তো মামলাই করেছি। অ্যাকর্ডিং টু মি, ইউনুস গভর্নমেন্ট ওয়াজ ইলিগাল, ইন্টারিম গভর্নমেন্ট ওয়াজ ইলিগাল আমার মতে। কোর্ট কি করেছে সেটা আরেক ব্যাপার। হুম, আমার হুম। মামলা হয়ে, আমি মামলা করেছি যে প্রাইম মিনিস্টারের পদ উনি কেমনে পেলেন, উনি কিভাবে হেড অফ গভর্নমেন্ট হলেন। আমার মামলা জিতি হারি ইজ নট ইম্পর্টেন্ট, সেটা থেকে যাবে। এগুলি রিভিউ হবে, আপিলস হবে, অনেক কিছু হবে। তো প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা যদি ওইগুলি ইলিগাল হয়, আপনি বলবেন যে হ্যাঁ, তখন সময় আমরা এইটাকে সব বের করে দিই। তখন প্রশ্ন উঠবে ইলেকশন কি লিগাল হয়েছে কিনা, অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য চিফ ইলেকশন কমিশনার ঠিক ছিল কিনা, অনেক প্রশ্ন উঠবে। তো এই জন্য বলছি, ধরেন যদি শেখ হাসিনা কামস উইথ দ্য ফুল ব্যাকিং অফ দ্য ইন্ডিয়ান আর্মি, একটা স্ট্র্যাটেজি হুম, হুম। তারা নিল, এন্ড এই স্ট্র্যাটেজিটা তারা কেন নিতে পারে এই কারণে, বিকজ আপনি দেখেন এই বিজেপির স্টেটেড নীতি হলো যে বাংলাদেশ থেকে আর্মি সরান উচিত হয় নাই ইন্ডিয়ান গভর্নমেন্টের। তখন বঙ্গবন্ধুর রিকোয়েস্টে যে ইন্ডিয়ান আর্মি সরিয়েছিলেন ইন্দিরা গান্ধী, এটা উচিত হয় নাই। দিস ইজ এ স্টেটেড পলিসি অফ বিজেপি, এন্ড ইটস অলসো, এটা এই রিফ্লেকশনটা অলসো এসেছিল। জেল সিং রাষ্ট্রপতি ছিলেন, উনি যে ওনার অটোবায়োগ্রাফি লিখেছেন, ওনার যে বইটি আছে ওনার লাইফের উপরে, সেখানে উনি বলেছেন দ্যাট এইটা ভুল ছিল। আর উই প্রোভাইডিং দ্য ইন্ডিয়ান্স ওই ভুলটা শুদ্ধ করার জন্য? আমি জানি না, আই ডোন্ট নো। বাট আপনাকে, বাংলাদেশকে এই জিনিসগুলি সব চিন্তা ভাবনা রাখতে হবে, বিকজ এইটা ওদের স্টেটেড পলিসি। দে থিঙ্ক দ্যাট ওয়াজ আ মিস্টেক। তো আপনি শেখ হাসিনাকে ওনারা কিভাবে ফেরত দেবেন, কিভাবে আসবেন,
ডেফিনেটলি আইসিটির ইসে ফেরত দিচ্ছেন না, দ্যাটস এ ক্লোজ চ্যাপ্টার। হ্যাঁ, তো এখন ওরা কিভাবে ওনাকে আনবে? আনলে কি এখানে কারোর ক্ষমতা হবে অ্যারেস্ট করার? আমার তো মনে হয় না যে কারোর ক্ষমতা হবে অ্যারেস্ট করার। এইটা করতে গেলেই আমার প্রধানমন্ত্রীর ওই জিনিসগুলিও সব উঠবে। বিকজ একটা মামলায় এফবিআই কিন্তু এখানে সাক্ষী দিয়ে গেছে, ডোন্ট ফরগেট দ্যাট। এফবিআই 2 জন এজেন্ট সাক্ষী দিয়েছে একটা মামলায়। তো আমি চাই যে এই জিনিসগুলি যেন না হয়। আমরা একটা সুন্দর ইসে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা আছে এটাকে তুলে ফেলে আওয়ামী লীগকে আমরা রাজনীতি করতে দেই। আমরা এই 4-5 কোটি লোককে রাজনীতির থেকে আলাদা রাখতে পারবো না। এইখানে আমাদের একটা সমঝোতা হওয়া দরকার। এন্ড দেন উই উইল সি যে কিভাবে শেখ হাসিনা আসবেন। আরো আমি কথা আছে, রিফাইনমেন্ট, জি আরো জি কথা আছে। একটা কথা আমার কানে আসতেছে, রিফাইন্ড আওয়ামী লীগ। হুম হুম এই গভর্নমেন্ট চায় যে একটি রিফাইন্ড আওয়ামী লীগ রাজনীতি করুক। দেখেন, শেখ হাসিনা বাদে আওয়ামী লীগ কি থাকবে? তারেক জিয়া এন্ড হিজ ফ্যামিলি বাদে, জিয়াউর রহমানের ফ্যামিলি বাদে কি বিএনপি টিকবে? যতই রিফাইন করেন আপনি, হবে না, নট পসিবল। আমাদের কনটেক্সটে এটা পসিবলই না। সো দের নাথিং। যারা চিন্তা ভাবনা করছেন এইভাবে রিফাইন্ড আওয়ামী লীগ, আই এম সরি, রিফাইন্ড আওয়ামী লীগ বলে কিচ্ছু নাই। শেখ হাসিনা ইজ দ্য প্রেসিডেন্ট আওয়ামী লীগের, উনি প্রেসিডেন্ট থাকবেন আওয়ামী লীগের। তারপরে উনি চিন্তা ভাবনা করবেন যে আওয়ামী লীগের যে ম্যানেজমেন্ট বা আগে গিয়ে পলিসি কি হবে, কিভাবে আমরা এখানে ফ্যামিলির বাইরে প্রেসিডেন্টকে কিভাবে আনতে পারি, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। ওই যে সাকসেশন প্ল্যান যেটাকে বলে, শেখ হাসিনার সাকসেশন প্ল্যান ইন আওয়ামী লীগ, এটা ওনাকেই ঠিক করতে হবে। এটা আমি বাইরের থেকে বসে দেখ, আমি রিফাইন্ড আওয়ামী লীগ আজকে হয়ে গেলাম, সে যে কেউ হোক না কেন। অনেকেই বলছেন, আমিও শুনেছি, আমার সাথে কথাও 2-1 জনের হয়েছে, ফোন করে আমাকে মাঝে সাঝে। তো এইসব দেখেন, এইসব করে লাভ নেই। শেখ হাসিনা ইজ আওয়ামী লীগ, ওইটাই থাকবে। উনাকে একটা সাকসেশন প্ল্যান রেডি করতে হবে, উনি সেটা উনিই করবেন। এটা আমি আপনি রিফাইন হ্যান্ড ত্যান এগুলি করলে হবে না। সেম ইজ দি কেস উইথ বিএনপি। বিএনপি কোন রিফাইন বিএনপি হবে না। বিএনপি কেও যদি কিছু করতে হয়, তারেক জিয়া উইল হ্যাভ টু ক্রিয়েট আ সাকসেশন প্ল্যান যে কিভাবে হবে। আমি আমি একটা প্রশ্ন না করে পারছি না। আপনি বলছেন যে শেখ হাসিনা নিশ্চয়ই আলাদা কোনো স্ট্র্যাটেজি রয়েছে এবং সেই প্ল্যান অনুযায়ী তিনি দেশে আসবেন। আন্তর্জাতিক নানান এক ধরনের সমঝোতা অনেকের সঙ্গে হতে পারে এবং আপনি একটা পর্যায়ে বলছেন যে শেখ হাসিনাকে অ্যারেস্ট করার ক্ষমতা কারণ নেই। মানে এটি আমরা কি বাংলাদেশ কনটেক্সটে এই কথাটা বলতে চাইছি? আমরা তো দেখেছি খালেদা জিয়াকেও শেখ হাসিনা আটক করেছিলেন, 2 বছর তো কারাগারে ছিলেনই। আমরা ওয়ান লিভেন সরকারের সময় 2 নেত্রীকেই আটক হতে দেখেছি, 2 দলের। তাহলে আপনার কাছে এমনটা কেন মনে হচ্ছে যে একেবারে মোটামুটি অ্যাবসার্ড শেখ হাসিনাকে অ্যারেস্ট করা যদি তিনি দেশে ফিরে আসেন? আচ্ছা, এইটা আমি যেটা বলছি, এইটা এই সাউথ এশিয়ান প্রেক্ষাপটে বলছি। Because আমি যখন পাকিস্তানে দেখি, নওয়াজ শরীফ যখন আসলো পাকিস্তানে, সে তো চলে গেছিল লন্ডনে, তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা অনেক কিছু ছিল। সে যখন আসলো, এয়ারপোর্টে নামার পর ওইখানেই কোর্ট গেল, ওইখানেই সবকিছু গেল, ওইখানেই সে আপিল ফাইল করলো, তার বেল হলো এয়ারপোর্টে আচ্ছা, বসে। এন্ড দেন সে চলে আসলো। তো নজির তো আছে। আমি এই নজির বা সাউথ এশিয়ান এই সিচুয়েশনটা চিন্তা করে আমি এই কথাটা বলি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমরা আলোচনা শেষ করবো। পাসপোর্ট সংক্রান্ত যে বিষয়টি, আর একটা প্রশ্ন ছিল আপনার কাছে মুক্তিযুদ্ধ কেন্দ্র করে। পাসপোর্টে যেমন একসেপ্ট ইসরায়েল শব্দ দুটি ফিরিয়ে আনার কথাবার্তা চলছে বা সিদ্ধান্ত মোটামুটি নেওয়া হতে যাচ্ছে, সেটির চেয়ে বড় কনসার্নের বিষয় যেটি, আমাদের যে বর্তমান পাসপোর্ট রয়েছে সেখানে বিভিন্ন পাতায় মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী অনেক ধরনের নিদর্শনের ছবি সেখানে রয়েছে। যেমন মুজিবনগর কমপ্লেক্সের ছবি রয়েছে,
সোহরাওয়ার্দী উদ্যানের ছবি রয়েছে। এখন যেটি শোনা যাচ্ছে যে এই ছবিগুলো উঠিয়ে দেওয়া হবে। বঙ্গবন্ধুর ছবি রয়েছে সেটি উঠিয়ে দেওয়া হবে। সেটি উঠিয়ে দেওয়া হবে এটি জানা কথা। আমাদের যে রাজনৈতিক প্রতিহিংসার জায়গাটি আমরা জানি সেটি সেই জায়গা থেকে বঙ্গবন্ধুর ছবি উঠিয়ে দেওয়া হবে। কিন্তু মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী এই ছবিগুলো কেন তুলে দেওয়া হবে? তার চেয়েও বড় কথা, শোনা যাচ্ছে এই পাসপোর্ট, নতুন যে পাসপোর্ট গুলো করা হবে সেখানে আবু সাইদের ছবি যুক্ত করা হবে। রংপুরে যে আবু সাইদ নিহত হয়েছিলেন জুলাই আগস্ট আন্দোলনে, সেই আবু সাইদের ছবি। যে আমরা কি বীরশ্রেষ্ঠ যে ৭ জন রয়েছে তাদের কোনো ছবি যুক্ত করতে পারতাম না? আমাদের যে শহীদেরা রয়েছেন অনেক কাছে পরিচিত তাদের ছবি যুক্ত করতে পারতাম না? কেন মুক্তিযুদ্ধের কোন স্মৃতিচিহ্ন উঠিয়ে দিয়ে আবু সাইদের ছবি যুক্ত করা হচ্ছে? যদিও নতুন পাসপোর্টে স্মৃতিসৌধের ছবি রাখা হবে বলে জানা যাচ্ছে, কিন্তু মুজিবনগর কমপ্লেক্সের ছবি, যেখানে অস্থায়ী সরকার মুক্তিযুদ্ধকালীন তারা ওথ নিয়েছিল, সোহরাওয়ার্দী উদ্যানের ছবি উঠিয়ে দেওয়া হচ্ছে। এইগুলো কেন? এবং সবচেয়ে আমি যেটা বলছিলাম যে সিগনিফিকেন্ট যে বিষয়টি, আবু সাইদের ছবি যুক্ত করা হচ্ছে কোনো বীর শ্রেষ্ঠ ছবি যুক্ত না করে। দেখুন, আমি একটা কথা বলি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে। জিয়াউর রহমান সাহেব একজন মুক্তিযুদ্ধের বীর। এখন ওনার ছেলে যদি মুক্তিযুদ্ধের যে ছবিগুলি আছে সেগুলি, ঠিক আছে, বঙ্গবন্ধুটা সরালো, বললাম সরাচ্ছ কেন, তোমার বাবারটা যোগ করে দাও, আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। কিন্তু বা আমার মনে হয় না কারোর আপত্তি থাকবে যদি যোগ করে দেওয়া হয় ওনার বাবার। উনি তো মুক্তিযুদ্ধের বীর। তো আমার মনে হচ্ছে না যে এই কাজটা আহ, হয়তো করবে। এইগুলি সব রিথিঙ্ক করার দরকার। ডু নট ডু এনিথিং উইচ ইজ ফুলিশ, যেটা পরে আপনাকে চেস করবে, আপনার জন্য খুব খারাপ হবে। আপনার মানে আমি বিএনপি, ডোন্ট ডু এনিথিং লাইক দিস। আপনি আহ, আপনার বাবার প্রাইম মিনিস্টার, ওনার বাবার ছবি অ্যাড করে দেন, নো প্রবলেম। ওইখানে আমাদের উসমানী সাহেবের ছবি অ্যাড করে দেন, দের ইজ নো প্রবলেম। বাট আবু সাইদের মতন তো অনেক লোক অনেক ইসে মারা যায়, মারা গেছে। আবু সাইদ কোনটা? তাতে কালকে একটা ডিমান্ড উঠবে যে হাদির ছবি দেন। তো এরপরের বইগুলি যেগুলি ছাপাবে সেখানে হাদির ছবি আসবে। তারপরে কেউ কেউ বলবে যে আপনি হাদির যে ডায়লগ আছে সাউয়া মাউয়া, ওইটা তার নিচে লেখেন। সো অল কাইন্ডস অফ থিংস ক্যান হ্যাপেন। আপনি ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু রাষ্ট্রের প্রেস্টিজ, ডিগনিটি এইটা নষ্ট করেন না, নাহলে রাষ্ট্র রাখতে পারবেন না। তাহলে মনেই হচ্ছে যে দিস গভর্নমেন্ট, বিএনপি গভর্নমেন্ট, ইজ নাথিং বাট an extension of the Yunus government. আমরা নিশ্চয়ই সেটি আশা করব না। বাস্তবতা অবশ্যই পরিবর্তন হবে, এটুকু আমরা আশা করতে পারি, বা আমাদের চাওয়াও সেটি নিঃসন্দেহে। আপনি অনেক অনেক ভালো থাকবেন অ্যাডভোকেট মহসিন রশিদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।